স্বাধীনতা দেয়নি। ও বলল যে খুব সত্তর এই যারা আজকে বক্তা তাদেরকে যোগাযোগ করে এবং তারা রাজি হয়েছেন, কিন্তু সত্যটা যে কত তাড়াতাড়ি সেটা আপনারা আন্দাজ করতে পারবেন না। এবং আমার ক্ষেত্রে অবশ্য অসুবিধা হয়নি, কারণ আমাকে বললো যে একাডেমিক ব্যাপারটা করে তো তোমাকে বলতে হবে না, তুমি তো ভয় পাচ্ছ কেন, তুমি নন একাডেমিক ব্যাপার নিয়ে বলবে। তাতে আমি নিশ্চিন্ত হলাম। আমাদের সময়কার অমলদা জানতেন, আমাদের সময়কার একজন বিখ্যাত কবি ভাস্কর চক্রবর্তীর লাইন ছিল যে কবিতার জন্য দাদা রঘুনাথ রইল, আমি বেরিয়ে পড়লাম। তো আমিও বেরিয়ে পড়েছি আজকে, তবে রাজি হয়েছি। প্রথমে শুরু করার আগে বলি, আমি আজকে নীলরতনের বক্তব্য থেকে, বক্তৃতা থেকে অনেক কিছু, আপনাদের মধ্যে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। মানে আমি নীলরতনকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মানবেন্দ্রর এই উপরোধে আমি ঢেকে দিতে রাজি হলাম, তার একটা কারণ হচ্ছে যে এই দেশ বাংলাদেশের যা বয়স আর আমার বয়স একদম এক। আমরা কয়েক মাসের ব্যবধানে আমরা জন্ম নিয়েছি, অনেকটা সেই সালমান রুশদির মিডনাইট চিলড্রেনের সালিম সিনাইয়ের মতো, অতটা না হলেও সম্ভবত অতটা না হলেও প্রায় ততটাই। এবং আমি ধীরে ধীরে প্রত্যক্ষ করছি বাংলাদেশ দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে আস্তে আস্তে তার কৈশোর পেরিয়ে যৌবনের দিকে যাচ্ছে। আমি বৃদ্ধ হয়ে গেলাম সেটা আলাদা কথা, কিন্তু বাংলাদেশ নবযৌবন প্রাপ্ত। তো এই যে বাংলাদেশ এবং নীলরতনের কথায় যেটা উঠে এলো বারবার, যে বাঙালি সত্তার সঙ্গে বাংলাদেশের যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এবং আমরা বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে কোনো অবস্থাতেই বাংলাদেশের বাঙালিদের থেকে আলাদা মনে করতে পারি না, সেই ব্যাপারটা প্রতি মুহূর্তে উপলব্ধি করেছি। এবং এক অর্থে বলতে গেলে আমার নিজের বাঙালি সত্তাকে যদি আমি আত্ম ধরি, তাহলে আমার আত্মের অপর ওই বাংলাদেশের বাঙালি সত্তা। মানে আমাদের আধুনিক মনস্তত্ত্বের ভাষায় এই সেলফ আর আদারের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা বড় রিফ্লেকশন আমরা পাই এপার বাংলার বাঙালিদের সঙ্গে ওপার বাংলার বাঙালিদের সম্পর্কের ক্ষেত্রে। আর আমার ক্ষেত্রে আমি আবার শুরুতে আরেকবার মার্জনা চেয়ে নেব, কারণ আমার অবস্থাটা হচ্ছে অনেকটা সেই হলদে পাখির পালকের সেই ছোট্ট মেয়েটার মতো, যেখানে দুমকার গল্প শুনতো, কখনো দুমকা যায়নি। দুমকার পাখিরা নাকি আশ্চর্য, তাদের নাকি পা নেই, তাদের ডানার রং অন্যরকম। তো আমি কখনো বাংলাদেশ যাইনি, আমার সেই সুযোগ বা সৌভাগ্য হয়নি। গত বছর একটা সুযোগ এসেছিল, কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের কারণে যেতে পারিনি। কিন্তু আমার সহকারী যারা অধ্যাপক আছেন আমার ডিপার্টমেন্টে, তারা গেছেন। আমার বন্ধু সৌরভ বাংলাদেশ থেকে ঘুরে এসে বলেছে, দীপঙ্করদা যদি কখনো নদী দেখতে হয় তাহলে বাংলাদেশ যেও। আমার ধারণা আজকে এই মুহূর্তে আমাদের মাঝে হয়তো বাংলাদেশের ছাত্রছাত্রী কয়েকজন থাকলেও থাকতে পারে। তো আমি অবাক হয়ে সৌরভের মুখের দিকে তাকিয়ে রইলাম, বললো হ্যাঁ আমাদের দেশে যেগুলো নদী সেগুলো নদী না। আবার আমার আরেক বন্ধু অনন্যা, সে বলেছিল যে জ্যাম কি জিনিস যদি বুঝতে হয় তাহলে তুমি ঢাকা যায়, ঢাকা না গেলে জ্যাম শব্দটার অর্থই তুমি বুঝতে পারবেন। তা আমি যে উদাহরণগুলো দিচ্ছি তাতে আপনারা বুঝতে পারছেন যে আমার আপনাদের সঙ্গে যে আগামী 45 মিনিট বা 1 ঘন্টা সময় কাটবে, যদি অবশ্য মানবন্ধ অতটা সময় দেয়, সেটা অত্যন্ত হালকা মেজাজে কাটবে। আমার মনে হয় এটা একটু দরকারও আছে, কারণ নীলরতন যে তারে নিয়ে গিয়ে তার কথা শেষ করেছে, সেটা সেই বেশিক্ষণ সেই অনুভূতিটা বেশিক্ষণ সহ্য করা যায় না। তো সেই জায়গা থেকে আমি দেখছি যে একভাবে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়িয়ে ওঠা। আপনারা জানেন যে এখন বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ার একটা অন্যতম পাওয়ারফুল ডেভেলপিং ইকোনমি। বিশেষ করে বাংলাদেশ বলেই যে বিষয়টার কথা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে বাংলাদেশে আজকে প্রায় 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 1000-এর বেশি বস্ত্র কারখানা আছে, এবং কয়েকশো বিলিয়ন ডলার সেখানে ইনভেস্টেড, এবং সারা পৃথিবীর সমস্ত টপ ব্র্যান্ডসের কাপড়, জামা কাপড় ওখানে তৈরি হয়।
তো এইভাবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বলতে গেলে একভাবে সে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। কিন্তু আজকে আমাদের বলার বিষয় হচ্ছে সাংস্কৃতিক বিষয়। এখন সংস্কৃতি এই শব্দটা আমরা যারা ইংরেজি সাহিত্যের ছাত্র বা আমরা যারা সাহিত্যের ছাত্র, আমরা জানি যে সংস্কৃতি শব্দটা অত্যন্ত জটিল, এবং আমাদের ইংরেজি সাহিত্যের একজন বড় তাত্ত্বিক রেমন্ড উইলিয়ামস সাহেব তিনি বলেছিলেন যে এই সংস্কৃতি শব্দটা নিয়ে তার বিরক্তির শেষ নেই। মানবেন্দ্র একটু বলছি, তাহলে তুমি আপনাকে একেবারে একাডেমিক জিনিস বললাম ভীষণভাবে বেরিয়ে গেল, সেটা যেন না হয় সেগুলো বলছি। এবং আমার মনে হয় আমি যদি আপনাদের কাছে গিয়ে বলি সুবিধা হবে, আমার কথা সবাই শুনতে পাবেন, আর আছেন তো অল্প কয়েকজন। তো এই আপনাদের কাছে যাচ্ছি, খুব বেশি মানে বাঙাল ভাষায় খুব বেশি প্যাচাল পারবো না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কতগুলো ফাইল দেখানো, কিন্তু তার আগে তো একটা ওই থিওরিটিক্যাল গ্রিড তৈরি করতে হয়। তো এই সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখেছি যে রেমন্ড উইলিয়াম সাহেব বলছেন, আমাকে মার্জনা করবেন, আমি এগুলো বাংলা করতে পারিনি পারিভাষিক সমস্যার কারণে, আমি বাংলায় বোঝানোর চেষ্টা করি। রেমন্ড উইলিয়াম সংস্কৃতির তিনটে বৈশিষ্ট্যের কথা বলছে, 1, 2, 3। এবার এই একটা বৈশিষ্ট্যের কাছে যদি আমরা যাই, তাহলে উনি বলছেন সাধারণভাবে সংস্কৃতি হচ্ছে এক ধরনের উন্নতি, ডেভেলপমেন্ট। এখানে ডেভেলপমেন্ট শব্দটা খুব ইম্পর্টেন্ট। মানে নেচার অ্যাজ অপোজ টু কালচার, নেচার অ্যাজ ন্যাচারাল যা ছিল সেখান থেকে একটু ডেভেলপ। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলছেন যে সংস্কৃতি বলতে একটা কোনো বিশেষ জনগোষ্ঠীর বা কোনো একটা বিশেষ সময়ে চিন্তনকে বোঝা, যেটাকে আমরা বলি যে অস্ট্রেলিয়ান কালচার, অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল কালচার, বা নর্থ ইস্ট, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে নর্থ ইস্টের কালচার। সেই অর্থে মানে জীবনযাপনের যে ধরন, সেটা একটা বৈশিষ্ট্য সংস্কৃতি, এই কনসেপ্টটা। আর যেটা তৃতীয়, সেটা হচ্ছে যে সংস্কৃতির সঙ্গে শিল্পের যে যোগ, মানে সংস্কৃতির সঙ্গে নান্দনিক যে চেতনা বা ফাইন আর্টসের যে যোগ, মানে যেভাবে আমরা শিল্প সংস্কৃতি শব্দটা ব্যবহার করি। এই তিনটে নোডাল পয়েন্টসকে ধরে যদি আমরা এগোনোর চেষ্টা করি, তাহলে কতগুলো বিষয় সেখান থেকে আমার বেরিয়ে আসে। একটা হচ্ছে যে ওই পিরিয়ডের কথা যখন বলছি আমরা, তার মানে হচ্ছে একটা সংস্কৃতির একটা তাহলে ডাইনামিক রূপ আছে, মানে একটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল একটা জায়গা, জঙ্গম একটা রূপ আছে। আর যদি ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে আমরা বুঝতে পারছি যে একটা তল থেকে আরেকটা তলে যাওয়া, তাহলে তার মধ্যে যেটা নিহিত আছে সেটা হচ্ছে যে কেউ কেউ যেতে পারেন, কেউ কেউ যেতে পারেন না, মানে উচ্চ নিচের ধারণাটা তার মধ্যে চলে আসছে। যেখানে আমরা যেটাকে আমরা বলতে পারি যে সংস্কৃতি বলতে যে কারণে আজকাল আমরা বলি ভদ্রলোকের সংস্কৃতি। আমি নিম্নবর্ণ কথাটা বলেছি, কিন্তু সাধারণভাবে আমরা ভদ্রলোকের সংস্কৃতির উল্টোটা বলি, ছোট লোক শব্দটা ব্যবহার করি। আমি একটু সাজিয়ে গুজিয়ে নিম্নবর্গ ব্যবহার করেছি। আর আরেকটা হচ্ছে যে যদি একটা পার্টিকুলার গ্রুপের কথা বলি, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে সেখানে তাহলে জিওগ্রাফিটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে কোন অঞ্চলের সংস্কৃতির কথা আমরা বলছি। এবং তার ক্ষেত্রেও আমরা দেখি দুটো ভাগ হতে পারে, দুটো বাইনারি অপোজিট হতে পারে। একটা হচ্ছে আঞ্চলিক সংস্কৃতি, আরেকটা হচ্ছে জাতীয় স্তরে রাষ্ট্রিক সংস্কৃতি। এই ভাবনাটাও আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। আর এই বাংলাদেশে যখন এই আলোচনাটাকে আমরা বাংলাদেশের দিকে নিয়ে যাব, তখন আমাদের এটা মনে রাখতে হবে যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশি বলতে বাংলাদেশের যারা নাগরিক তাদের বোঝা, তাদের মধ্যে থিওরিটিক্যালি অবাঙালি লোকও থাকতে পারে, হয়তো বা আছে। আমি তো বাংলাদেশ যাইনি, তো আপনারা যারা বাংলাদেশের মানুষ তারা আমাকে ভালো বলতে পারবেন। তো কিন্তু সেই বাংলাদেশি আর বাঙালি এই মুহূর্তে বাংলাদেশে হয়তো সমার্থক শব্দ নয়, কারণ বাংলাদেশি শব্দটার মধ্যে একটা সিটিজেন সাবজেক্টের ধারণা লুকিয়ে আছে, একটা রাষ্ট্রিক ধারণা লুকিয়ে আছে। আমাদের কথা কিন্তু হবে একটা বাঙালি সত্তাটা নিয়ে, বাংলাদেশি নিয়ে নয়। আর যে মুহূর্তে বাঙালি শব্দটা আপনি ব্যবহার করলেন, সেই মুহূর্তে কিন্তু তার একটা করলারি হিসেবে আমাদের ভাবতে হবে পশ্চিমবঙ্গের বাঙালি। বাঙালি মানে যে বাংলায় কথা বলে এবং বাঙালি সংস্কৃতি যাপন করে। তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালি এই দুটোকে পাশাপাশি রেখেছি। এবং দেখুন
যে ভদ্রলোক নিম্নবর্গের ধারণাটা যদি আরেকটু আমরা এগিয়ে নিয়ে যাই, এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করবো আজকে, সেটা হচ্ছে যে সাধারণভাবে নিম্নবর্গের সঙ্গে আমরা যেটা যোগ করি সেটা হচ্ছে লোক সংস্কৃতি, এবং যার আমরা লোকাসটা ধরি হচ্ছে গ্রামীণ, এবং ভদ্রলোক সংস্কৃতির ক্ষেত্রে আমরা লোকাসটা ধরি হচ্ছে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এবং নাগরিক। এবার আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে এই তফাৎটা, এই বাইনারি অপোজিটটা পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা এই মুহূর্তে পশ্চিমবাংলার যে সংস্কৃতির কথা বলি সেটা মূলত কিন্তু কলকাতা সংস্কৃতি, যেটা আমরা মিডিয়াতে যেটা দেখতে পাই সেটা কিন্তু মূলত আরবান এবং কলকাতা কেন্দ্রিক। আজকে আলিপুরদুয়ারে আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসে, আলিপুরদুয়ারে যে কবিতা লিখতে চেষ্টা করছে বা যে যার বাড়ি বহরমপুরে, সে কলকাতার মতন ভাবে কবিতা লিখতে চায়, ওই ভাষায় কথা বলতে চায়। বাংলাদেশের ক্ষেত্রেও কি তাই? আমার বাংলাদেশের পরিচিত বন্ধুরা বলেছে যে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে ঢাকাতে যারা থাকে, আমি যদি ভুল হলে আমাকে শুধরে দেবেন, ঢাকাতে যারা থাকেন তাদের সকলের একটা গ্রামের বাড়ি আছে, সকলের একটা গ্রামের বাড়ি আছে, এবং সেই কারণে ঈদ বা ওই ধরনের অনুষ্ঠানে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়, সবাই ঈদ করতে গ্রামে যায়। তাহলে এই বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা জল অচল দুটি বর্গ কিনা এই গ্রামীণ নাগরিক, সেটা আমি আপনাদের ভাবতে অনুরোধ করব। আর আবার আমাদের ইংলিশ সাহিত্যের ছাত্র হিসেবে বলছি যে আমাদের ক্ষেত্রে কালচার কথাটা বুঝতে গেলে, বিশেষ করে আজকের দিনে 2024 সালে বুঝতে গেলে আমাদের এই কতগুলো বর্গের কথা ভাবতে হয়। একটা হচ্ছে পপুলার কালচার, মানে যে একটা পার্টিকুলার ধরনের সংস্কৃতি যেটা বহু লোক যেটা পছন্দ করেন, যেটা প্র্যাকটিস করেন। আর ম্যাস কালচার হচ্ছে যেটা ম্যাস প্রডিউসড, মানে আজকালকার দিনে যে ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই মিডিয়াতে যে কালচারটা তৈরি হয় সেটার একটা অন্তর্নিহিত শক্তি হচ্ছে সেটা অনেক লোকের কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে। আর লুকাচের কথা বলেছিল আমাদের নীলরতন, আমি নীলরতনের প্রসঙ্গ ধরেই বলবো যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের যে চিন্তাবিদরা, যারা বিশেষ করে থিওডোর আদর্নো আর মার্কস হর্খাইমার, তারা একটা ধারণার জন্ম দেন তাদের বিখ্যাত বই ডায়ালেকটিক অফ এনলাইটমেন্টে। তারা সেটাকে বলেন কালচার ইন্ডাস্ট্রি, যেখানে টেকনোলজিকে সাহায্য নিয়ে একটা পার্টিকুলার ডমিনেন্ট ক্লাস কালচারকে প্রায় যন্ত্রের মাধ্যমে তৈরি করে এবং সেটাকে চারপাশে ছড়িয়ে দেয়। এবং যেটা হয়তো এই প্রত্যেকটা যে কালচারের যে বিভিন্ন যে নোডাল পয়েন্টস ছিল, প্রত্যেকটা যে ফ্যাসেট, সেগুলোকে স্পর্শ করে, শুধু স্পর্শ করে তাই নয়, সেগুলোকে তৈরি করে দেয়। এবং আদর্নো হর্খাইমার এই কালচার ইন্ডাস্ট্রিকে বলেছিলেন ডায়ালেকটিক অফ এনলাইটমেন্ট, বলেছিলেন দ্য কালচারাল লজিক্যাল ম্যাস ডিসেপশন, এই টার্মটা উনি ব্যবহার করেছেন, যে কিভাবে ম্যাসকে ডিসিভ করা। তো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা বাংলাদেশের সংস্কৃতির দিকে তাকানোর চেষ্টা করব। আবারও বলছি, আমার সোকল্ড তাত্ত্বিক আলোচনা এখানেই শেষ। আমরা কিছু ছবি দেখব, মানে কিছু ভিডিও ফাইলস দেখব, কিছু অডিও আমরা শুনবো, তার মধ্যে গান থাকবে। আবারও বলে দিচ্ছি যে আমি গান শুনতে ভালোবাসি, কিন্তু কোনো অবস্থাতেই সঙ্গীত বোদ্ধা নেই। আমাদের কাছে অভ্র আছে, আরো কেউ হয়তো আছেন গানের খুঁটিনাটি তারা আমার অনেক ভালো বোঝেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে বাংলাদেশের সংস্কৃতিকে পাশে নিয়ে ধীরে ধীরে আমরা বড় হয়ে উঠলাম, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এই মুহূর্তে আমরা এটা আমাদের স্বীকার করে নিতে মানে কোনো রকম দ্বিধা থাকা উচিত নয় যে বাংলাদেশের সংস্কৃতি আমাদেরকে ছেয়ে ফেলেছে, কালচার ইন দ্য লার্জার সেন্স, সেই জায়গায় যাবো। কিন্তু এই যে জার্নিটা, মানে এক অর্থে আমি আপনাদেরকে যেটা প্রেজেন্ট করতে চাইছি সেটা আমার একটা সাইকো বায়োগ্রাফিও বটে, কিভাবে বড় হয়ে উঠলাম। এবং এই আমি যদি আত্ম হই, তাহলে আমার সঙ্গে বাংলাদেশি অপরের কি ধরনের সম্পর্ক তৈরি হলো। আমার দেখানোর উদ্দেশ্য থাকবে শেষ পর্যন্ত এই আত্ম আর অপরের মাঝখানে যে হাইফেনটা, এই যে স্ল্যাশ, সেটা মিলে যাবে এবং দুটো জিনিস কোয়ালেস হয়ে যাবে। কিন্তু আত্ম আর অপরের কথা বলতে গেলে যে অডিও ফাইলগুলো আছে, যে ভিডিও ফাইলগুলো আছে, আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরোটা করে আমি প্লে করতে পারবো না, তার কারণ সময় অভাব। যে কোনো গান মাঝপথে থামিয়ে দেওয়া অত্যন্ত অরুচিকর কাজ, কিন্তু সেটা আমার কাছে করতে হবে।
কিন্তু তা না হলে আপনাদেরকে আমি পুরো জিনিসটা দেখাতে পারি। আসছি পরের পয়েন্টে, আত্ম অপরের ধারণা থেকে এই কবিতার কথা আলাদা করে বলার দরকার নেই, কারণ সুভাষ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ নীলরতন খুব সুন্দর করে উপস্থাপনা করেছে। যেটা মনে করার বিষয় সেটা হচ্ছে যে এই শেষ দুটো লাইন, যেটা আমরা আজকে বুঝব বিষয়, যে ওপারে যে বাংলাদেশ এপারে সেই বাংলা। দেখা যায় সত্যি তাই। আর বাংলাদেশের সংস্কৃতির কথা বলে যে কোনো জায়গায়, যে জায়গায় আমরা যাইনি, আমরা যদি কেউ আমরা আমেরিকা না গিয়ে থাকি, ইংল্যান্ড না গিয়ে থাকি, সেই জায়গাটা সম্পর্কে যখন আমরা কল্পনা করি তার কিছু কিছু কালচারাল মার্কার্সের কথা আমরা ভাবি। যেমন ঢাকার কথা বললে অনেকের মাথাতেই প্রথমে কাচ্চি বিরিয়ানির কথা ভেসে ওঠে, কারোর মাথায় পুরান ঢাকার কথা ভেসে ওঠে। সেরকম বাংলাদেশের কথা বললে অনেকের মতন আমারও লালনের কথা ভেসে ওঠে, লালনের কথা মাথায় আসে। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেকে আমার সঙ্গে একমত হবে যদি বলি যে গত 200 বছরের মধ্যে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি একজন যদি রবীন্দ্রনাথ হন, তার আরেকজন হচ্ছেন লালন। তো এই লালনের গানের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই অর্থে ফরিদা পারভীন। আবারও বলে দিচ্ছি, পুরো গান প্লে করতে পারবো না, কিন্তু যারা কখনো ফরিদা পারভীনের গান শোনেননি তাদের জন্য। কাছে ছোটবেলা থেকে। আমাদের ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল। টেলিভিশন এই মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ, রেডিওর কথা অনেক হচ্ছিল, টেলিভিশনটা খুব গুরুত্বপূর্ণ, রেডিওর মতন হতো তার থেকেও বেশি। কারণ টেলিভিশনের জন্য কোনো লিটারেসি দরকার হয় না, কারণ ও ছবির একটা মাধ্যম, যে লেখাপড়া জানে না সেও টেলিভিশন দেখতে পারে। যে কারণে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ বলুন, ভারত বলুন, টেলিভিশন মিডিয়ামটা এত সাংঘাতিক রকমের শক্তিশালী। তো আমার যখন ছোটবেলা, তখন বাংলাদেশের মানচিত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই। বাংলাদেশ টেলিভিশনের 1965 নাগাদ, আমি যদি ভুল না করে থাকি, 1964 নাগাদ, 1964 25শে ডিসেম্বর, একদম যদি সঠিকভাবে বলি 1964 25শে ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার শুরু হয়। এবং আমার খুব ছোটবেলায় যখন আমার মনে পড়ে, তখন আমার উত্তর 24 পরগনার কাছে বাড়ি ছিল, বরানগর।
সেখানে উত্তর 24 পরগনার ওপারেই সাতক্ষীরা বলে একটা জায়গায় ওরা একটা ট্রান্সমিশন সেন্টার তৈরি করে, যার ফলে ওই বাংলাদেশ টেলিভিশনের যে সিগন্যালটা সে খুব পাওয়ারফুল হয়ে যায়। এবং একটা সময় গেছে যে আমরা কলকাতা টিভির থেকে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখতে বেশি পছন্দ দেখতাম। এবং আপনাদের হয়তো অনেকে মনে আছে যে রাত্রি 8টার পর ন্যাশনাল নেটওয়ার্ক হিন্দি চলে যেত, তো আমাদের বাংলা অনুষ্ঠান, বাংলা কন্টেন্ট আজকালকার ভাষায় কমে গেল। তো সেখানে বিকেল 4:30 নাগাদ এই অনুষ্ঠানটা হতো, এসো গান শিখি বলে। এবং আপনারা দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে 1964 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে। তো এই অনুষ্ঠানটা আমি ছোটবেলায় গোগ্রাসে গিলতাম। বাংলাদেশের কথা আমি কোনো বই পড়ে জানিনি, আমি বাংলাদেশের মানুষের গান শেখানো থেকে শিখেছি। আমি গান শিখতে পারি সেটা অন্য কথা, কিন্তু এবং এটা এই গান শিক্ষার আসর করতেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের মেয়ে ফেরদৌসী, ভুল বললাম না, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আচ্ছা এসো একটা আছে বন্ধুদের সঙ্গে কথা বলি। শুভ নববর্ষের ছোট বন্ধুরা, কেমন আছো সেটা তোমরা? আচ্ছা কয়েকদিন আগে আমি কি পালন করলাম বলো তো? পয়লা বৈশাখ। হ্যাঁ, কি মজা না তুমি বন্ধুরা? পয়লা বৈশাখ মাসে তোমাদের সঙ্গে দেখা হলো। আর শোনো, আমরা যারা কখনো ঢাকা যাইনি, আমাদের এই পয়লা বৈশাখের কথা আমাদের বন্ধুদের কাছে শুনতে হয় যে ওখানে কত বর্ণময় একটা শোভাযাত্রা। ভালো আছে নিশ্চয়ই, পড়াশোনা চলছে। এখন কি হাসির পরীক্ষা? তোমাদের কি হাসির পরীক্ষা চলছে না হয়ে গেছে? চলছে এখন হবে। আচ্ছা অনেকদিন হবে, এই দিয়ে আমাদের বিকেল শুরু হতো। অনেক সময় আমরা বসে পড়তাম এবং এই খাতা পেন নিয়ে উনি গান শেখাচ্ছেন। গান উনি আজকেও শিখিয়ে যাচ্ছে, 60 বছর হয়ে গেল। আর রাত্রের দিকে 8টার পর যখন পড়াশোনা হয়ে যেত, তখন বাবা মার অনুমতি নিয়ে এই আজকালকার ভাষায় মেগা সিরিয়াল বলবে, হুমায়ুন আহমেদের প্রশংসা বাংলাদেশি জনপ্রিয় সংস্কৃতির ক্ষেত্রে, পপুলার কালচারের ক্ষেত্রে যত করবো তত কম হবে আর কি। তো ওনার এই নাটক, এই সব দিন রাত্রে ওনার নিজের লেখা নাটক, উনি এটা মনে রাখতে হবে তিনি শুধু ঔপন্যাসিক ছিলেন, বাংলাদেশের জনপ্রিয়তম ঔপন্যাসিক কিন্তু তাই নয়, উনি বাংলাদেশ টেলিভিশনের ক্ষেত্রে প্রচুর নাটক লিখতেন। তার মধ্যে এই বিশেষ নাটকটি এই সব দিন রাত্রি অসম্ভব জনপ্রিয় হয়েছিল কলকাতায়। এবং এটা ঢাকার একটি যৌথ পরিবারের কাহিনী। আমরা গোগ্রাসী নাটক দেখতাম, শুধু তাই নয়, একটা বিশেষ ধরনের পারিবারিক সাংসারিক মূল্যবোধ এই নাটকে দেওয়া থাকতো, যেটার সঙ্গে আমরা বাঙালি হিসেবে একাত্ম বোধ করতাম। যার জাস্ট টিজারটা আপনাদের দেখাচ্ছি। দিলারা জামান এখন অভিনয় করেন ছুটিয়ে। শাহানা উপও তাই। আসাদুজ্জামান নূর এখন বাংলাদেশের কালচারাল মিনিস্টার। এখন বুঝতে পারছেন যে প্রাথমিকভাবে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে আমার যোগাযোগটা কিন্তু একেবারেই টেলিভিশনের মাধ্যমে। বাংলাদেশ সম্পর্কে বইপত্র খুব একটা তখন পড়া হয়নি। তারপরে যখন কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছি, তখন বাংলাদেশ বলুন বা পূর্ব বাংলা বলুন, তার বিভিন্ন চিত্র আমি বিভিন্ন রকমের টেক্সটের মধ্যে থেকে আস্তে আস্তে তৈরি করে নিয়েছি।
যেহেতু এখানে মূলত বাংলা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আছে, বিস্তারিত বলার কিছু নেই। জীবনানন্দের উপন্যাসের কথা বলা যেতে পারে, ওনার বেশ কিছু উপন্যাসিক বরিশালের কথা বিশেষভাবে আছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে বাসমতী উপাখ্যানের কথা, ঋত্বিক ঘটকের ছবির কথা আমাদের নীলরতন বলেছে। যে বইটার কথা অনেকে জানেন না বা হয়তো সবাই পড়েননি, সেটা হচ্ছে পরিতোষ সেনের একটা বই আছে নন ফিকশনাল রাইটিং, জিন্দা বাহার বলে। সেই জিন্দা বাহারে ঢাকা, বিশেষ করে পুরনো ঢাকার কথা খুব বেশি করে বলা হচ্ছে। জিন্দা বাহার লেন বলে ঢাকাতে একটা রাস্তা আছে। আমি তো খুব স্ট্রংলি আপনাদের রেকমেন্ড করবো পরিতোষ সেনের ছবির, যদি আপনারা ভক্ত নাও হন এই লেখাটা অবশ্য করে আপনারা পড়বেন। এবং আমাদের সকলের এপার বাংলার অনেকের ধারণা থাকে না যে এই পুরান ঢাকার সংস্কৃতিটা কিন্তু অনেকটা উত্তর ভারতীয় সংস্কৃতির সঙ্গে তার যোগ আছে। উত্তর ভারতীয় যে নবাবী কালচার তার সঙ্গে যোগ আছে পুরান ঢাকা, যেটা আমরা ওখানে যাইনি, যারা যাইনি বুঝতে পারবো না। এটা অপূর্ণভাবে পরিতোষ সেন তুলে ধরেছে, এক মায়াবী জগৎ। এবং তারপরে বরিশাল ভীষণভাবে আমাদের কে ছুঁয়ে দিল। আমরা একই সঙ্গে ব্যাক টু ব্যাক করলাম। একটা হচ্ছে তপন রায়চৌধুরীর ভীমরতি প্রাপ্ত পরচরিত চর্চা, একটু বড় হয়ে আমি পড়েছি, আর তার ফলো আপ হিসেবে মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ। এবং ভীমরতি প্রাপ্ত পরচরিত চর্চাতে উনি বলছেন, শুরুতেই বলছেন প্রস্তাবনাতে, যে যেরকম বাঙালিরা মনে করে যে পৃথিবীতে দুটো জাত আছে, একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে নন বেঙ্গলি, সেরকম বাংলাদেশে ওরা পূর্ববঙ্গ ছিল তখন, ওরা মনে করতে যে বরিশালের লোকেরা মনে করতে দুটো জাত আছে, একটা হচ্ছে বরিশাইলা আর একটা হচ্ছে নন বরিশাইলা। তো এখনো বোধ হয় সেই বাইরেটা চলছে। হ্যাঁ হ্যাঁ, বাংলা নামও তো পরবর্তীকালে, ওটা তো আত্মজীবনী হল। এবং আমি নীলরতনের সঙ্গে সম্পূর্ণরূপে একমত যে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, আমি তো তার জুড়ি পাই না। এবং অনেকেই চিলেকোঠার সেপাইয়ের কথা বলেন, কোয়াব নামার কথা বলেন, কিন্তু আমি বাংলার ছাত্রছাত্রীদের বিশেষ করে বলবো যে আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্পগুলো আপনারা পড়ুন। এই আমি স্তম্ভিত হয়ে গেছি ছোট গল্পগুলো। আমার মানে আমি খুব খুশি হব যদি কেউ আমাকে ভুল প্রমাণ করে দিতে পারেন। গত 50-60 বছরের মধ্যে এপার বাংলায় ওইভাবে কোনো জাজমেন্টাল কথা বলা উচিত নয়, কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের লেখা ছোট গল্পের মতন ছোট গল্প আমার তো নজরে আসেনি। এই মুহূর্তে আমার রেইনকোট বলে একটা ছোট গল্পের কথা মনে পড়ছে, যেটা পরবর্তীকালে ওয়েব সিরিজও হয়েছিল, সিনেমা হয়েছিল। আরেকভাবে আমাদের কাছে বাংলাদেশকে তুলে ধরলেন সুমন, তখন তিনি ছিলেন সুমন চট্টোপাধ্যায়। তিনি শহীদ কাদরীর একটা কবিতাকে রূপ দিলেন, গানের রূপ দিলেন, অসম্ভব জনপ্রিয় হয়ে গান তোমাকে অভিবাদন, আর তাসলিমা নাসরিন। অবশ্যই ওই রকম জোরালো গদ্য। এই কনসার্ট ফর বাংলাদেশের কথা আমি শুনেছিলাম, কিন্তু অনেক পরে ইউটিউব আসার পরে আমি কনসার্ট ফর বাংলাদেশ দেখতে পাই। তার আগে ওই শুনতাম যে জর্জ হ্যারিসন, রবিশঙ্কর মিলে বাংলাদেশের কনসার্ট আয়োজন করেছিলেন বাংলাদেশের ত্রাণের জন্যে। অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা লাইফ অন দ্য শোর রোড, এই বিষয়ে লিখেছিলেন। পরে মজার ব্যাপার হচ্ছে যে এই আমার যৌবনে, ধরুন আমার 20-22 বছর বয়স, 1980-র দশকে, 80 বছর শেষের দিকে, মনে রাখতে হবে যে এই সংস্কৃতির আলোচনা যদি আমরা করি, সংস্কৃতির আলোচনা কখনো রাজনীতি নিরপেক্ষ হতে পারে না। কিন্তু ওই জায়গায় আমি যাবোই না ঠিক করেছি আজকে, আমাদের আলোচনাটা হালকা রাখবো বলে। কিন্তু মনে রাখতে হবে যে ওই সময় কিন্তু 1975 থেকে, আমার সাল তারিখ ভুল হতে পারে, 1975 থেকে খুব সম্ভবত 1991 পর্যন্ত বাংলাদেশে কিন্তু সামরিক শাসন চলেছে। 1991 তে প্রথম ইলেকশন হয় এবং তারপরে বিএনপি ক্ষমতায় আসে। এই সময়টা এরশাদের সময় বলুন, যাই বলুন, সেই সময় বাংলাদেশের প্রমিত সংস্কৃতি একভাবে আমরা দেখলেও পপুলার যেটা দেখছি সেটা একেবারেই বলার মতো নয়। এবং আমরা সেটা কিন্তু হাসাহাসি করতাম। এবং সেখানে ভারতবর্ষের থেকে বা পশ্চিমবাংলা থেকে অভিনেতা যেতেন, তারা ওখানকার অভিনয় করতেন এবং ওখানকার সিনেমা যাত্রা পালার মতনই প্রায় ছিল। একটাতে আপনারা দেখতে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, আরেকটাতে আপনারা দেখতে পাচ্ছেন চিরঞ্জীবী। এই ছবি দুটো কিন্তু অসম্ভব জনপ্রিয় হয়েছে। এবং শুধু ও বাংলায় নয়, আমরা এপার বাংলাতেও, আমরা ওপার বাংলার সিনেমা নিয়ে হাসি ঠাট্টা করলেও এপার বাংলাতেও ছবিগুলো রমরম করে চলেছে। এটা মাথায় রাখতে হয়। এবং এর পরিপ্রেক্ষিতে এটা আপনারা খেয়াল রাখবেন, সালগুলো
আমি যখন 2023 বা 2024 বা 2022-এর বাংলাদেশের ছবির কথা বলবো, আপনারা দেখবেন যে এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ছবি কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছেছে। এটার কথা বলে দিয়েছে নীলরতন, আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু আরো অনেকের মতন আমারও অন্যতম প্রিয় কবিতা হচ্ছে এই কবিতাটি। এইভাবে আমার সঙ্গে ভিজুয়ালি পরিচয় হচ্ছে বাংলাদেশ। এইটা একটু প্লে করি। বর্তমানে কাকুতে মাথা কাটাচ্ছেন, এবার বর্তা ওপার বর্তা মধ্যেখানে ডাক ডাক তো আমরা বসে আছি। কিছুদিন আগে বালুরঘাট গেছিলাম এবং সেখান থেকে হিলি বর্ডার আমি দেখতে যাই, এবং হিলি বর্ডারের সামনে দাঁড়িয়ে আমি এই যে সাংঘাতিক বিখ্যাত যে বাফার সিন, বাফার শট বলে এটাকে, এইটার কথা বারবার আমার মনে হচ্ছিল। এবং সেখানে বালুরঘাট কলেজের একজন শিক্ষক আমাকে দেখাচ্ছিলেন কিছু ছবি, যে একটা বাড়ির রান্নাঘরটা পড়েছে পাশে, আর বাড়ির বাথরুমটা হয়তো বাংলাদেশে। তো এই ট্রেন লাইনটা আমাদের বারবার সেই কথা মনে করিয়ে দেয় যে এই ট্রেন লাইনটা এখান থেকে ওই দিকে যেত, এখান থেকে ট্রেন লাইনটা শেষ হয়ে গেছে। আর যে ছবিতে গান খুব ইম্পর্টেন্ট, লোকসঙ্গীত আপনারা জানেন, পিতাশক্তি নদীর নামই বলুন, কোমল গান্ধারী বলুন, মেঘে টাকা তারাই বলুন, যেখানে প্রায় গানে মুড়ে দিয়েছিলেন, লোকসঙ্গীতে মুড়ে দিয়েছেন আমাদের। সত্যি কথা বলতে গিয়ে আমি ঋত্বিক ঘটকের ছবি থেকেই আব্বাস উদ্দিনের গানের ধারণা আমার মাথায় আসে। আব্বাস উদ্দিনের গান একটুখানি শোনাচ্ছি, খেয়াল করবেন, মহা অসংখ্য জসিম আব্বাস উদ্দিনের কাছে লোকসঙ্গীত শিক্ষা নিয়েছি। কথাটা কতটুকু সত্যি আমি জানি না। আল মাহমুদের কথাও নীলরতন বলেছে, এটা আমার অত্যন্ত প্রিয় কবিতা, আমার ধারণা নীলরতনের। এই কবিতাটা পড়ছি না। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমার সঙ্গে হলো, সেটা হচ্ছে যে কলকাতায় পড়াশোনা, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জিনিস তো হচ্ছে, আমি চাকরি করতে শান্তিনিকেতনে, এবং শান্তিনিকেতনে আসার পরে
শান্তিনিকেতন একটা বাংলাদেশকে খুঁজে পেল। আমাদের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই বাংলাদেশের ছাত্রছাত্রী আছে, আমাদের ডিপার্টমেন্টেও আছে, এবং এখানে ছোটবেলা থেকে পড়াশোনা করেছে, পাঠভবন থেকে পড়াশোনা করেছে, এরকম বাংলাদেশি ছাত্রছাত্রীদের কথা আমরা শুনলাম, জানলাম, এবং তাদের মাধ্যমে বুঝতে পারলাম যে বাংলাদেশের সংস্কৃতি কীভাবে আন্তর্জাতিক একটা সংস্কৃতির সঙ্গে যোগ স্থাপন করার চেষ্টা করছে, যেটা সম্পর্কে আমার কোনো ধারণা কিন্তু কলকাতায় বসে ছিল না। আনুশা আনাদুলের নাম আপনারা সবাই জানেন, এই গান আপনারা সবাই শুনেছেন, কিন্তু যেহেতু শুরুতে ফরিদা পারভিনের গান শুনেছি, লালনের গান, এই আনুশা আনাদুলের এই বাংলা ব্যান্ডের গান একটুখানি শোনাচ্ছি। আমি অবাক হয়ে গেছিলাম যে কীভাবে আমরা যে ওয়েস্টার্ন পপুলার মিউজিকের, রক মিউজিকের, জ্যাজ মিউজিকের কথা বলি, তার সঙ্গে অদ্ভুত সুন্দর ব্লেন্ডিং হচ্ছে। আমি বিদেশি গানের একটু ভক্ত ছিলাম, কিন্তু এইটা শোনার পরে কিন্তু আমি ধারণা বদলাতে বাধ্য হলাম। এভাবে যে লালনের গান গাওয়া যায় আমার কোনো ধারণা ছিল না। ইংরেজি মাস্টারদের একটা কোর্স পড়াতে হতো জেনারেল ইংলিশ বলে। তো আমি যেরকম হয় অল্প বয়সীরা আইলে তাদেরকে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে পড়াতে পাঠানো হয়, সঙ্গীত ভবনে পাঠানো হয়, কলা ভবনে পাঠানো হয়। তো আমাকে সঙ্গীত ভবনে পাঠানো হয়েছে, এবং সঙ্গীত ভবনে জেনারেল ইংলিশ পড়াতে গিয়ে ওখানকার বাংলাদেশি ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ পরিচয়। সেখানে ওদের কাছে আমি নীলুফার ইয়াসমিনের নাম শুনি। আমার দৌড় ছিল ওই সাবিনা ইয়াসমিন পর্যন্ত, কিন্তু সাবিনা ইয়াসমিনের দিদি নীলুফার ইয়াসমিন, তার গানের সঙ্গে ওরা পরিচয় করায় আমাকে। এবং আমি আবার বলছি, আমি ভুল প্রমাণিত হই তার আমি খুশি হব। বাংলাদেশের মানুষদের সঙ্গীত শিল্পীদের মধ্যে রজনীকান্তের গান, রবীন্দ্রনাথ নজরুল আমি ছেড়ে দিচ্ছি, রজনীকান্তের গান, অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্রের গান যে যত্ন এবং যে নিষ্ঠা করে গাওয়ার একটা আমি দেখেছি একটা পরম্পরা আছে। আর নীলুফার ইয়াসমিনের কণ্ঠস্বর আমার আরো বেশি করে ভালো লাগে, মানে অদ্ভুত কণ্ঠের মধ্যে একটা অদ্ভুত একটা মেলানকলি আছে। আপনারা যে যারা শুনেনি ওনার গান তাদের জন্য একটুখানি। Oh,
আছে, এভাবে গান গাইলে মন ভরার কোনো উপায় নেই। আর আরেকটা বিষয় যেটা আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন, যে এই লাইসা আহমেদ লিসা এই যে ব্যাপারটা বিস্ফোরণের মতন আমার কাছে এসে উপস্থিত হল। আমি কিন্তু শান্তিনিকেতনে এসে তার নাম প্রথম শুনেছি। এই গানটার জোরটা শোনাতে পারলে খুব খুশি হব, জানি না সময় আসবে কি। এখানেও খেয়াল করে দেখুন, উনি অতুল প্রসাদের গান গাইছেন, উনি লাইভ গাইছেন, লাইভ প্রোগ্রাম করেছেন। ওনার অ্যাপ্রোচটা আপনারা খেয়াল করুন। যন্ত্রসঙ্গীতদের উনি গান গাইতে গাইতে একটা সময় বললেন থামিয়ে দেন, খালি গলায় গানটা গাইলেন, পাবলিক পারফরমেন্স।
আসলে বাংলাদেশি প্রমিত সংস্কৃতির যদি এটা একটা পিনাকল হয়, একটা হাইট হয়, বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতির সঙ্গীতের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলাদেশের ব্যান্ড। বাংলাদেশের ব্যান্ড মিউজিক নিয়ে আজকে আলোচনা করার সময় নেই, সেটার জন্য একটা আলাদা সেশন করতে হবে। এবং নীলরতনের কথা শুনতে আমার মনে হচ্ছিল যে 1971-এর বাংলাদেশি ব্যান্ডের জন্ম লগ্নটা কিন্তু রয়েছে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে। আজম খানের মতন সঙ্গীত শিল্পী তারা ব্যান্ড মিউজিকটাকে ডেভেলপ করেন। এখনকার কয়েকটি ব্যান্ডের নাম আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, এদের প্লে করছি না। দলছুট বলে একটি ব্যান্ড, সন্দীপ চৌধুরী তার মূলত গীতিকার এবং সুরকার ছিলেন। ওদের বাংলাদেশের কবির সুমনের প্রায় প্যারালাল মিউজিশিয়ান। এই ভদ্রলোক জেমস, এই ভদ্রলোক আপনারা জানেন যে বলিউডেও খুব চুটিয়ে একটা সময় প্লেব্যাক করেছেন। জেমসের যে দল তার নাম হচ্ছে নগর বাউল, এবং তার গানের উপস্থাপনা সমস্ত ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এবং বাংলাদেশি সংস্কৃতির কথা বলতে গেলে বাংলাদেশের ছাত্রছাত্রীদের কথা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা খুব বেশি করে বলতে হবে। আপনারা জানেন যে 2002-03 সালে 2013 সালে বারবার বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছে, সে শাহবাগ আন্দোলন বলুন বা বুয়েটে যে আন্দোলন হয়েছে। তো এই ছাত্রছাত্রীদের যে জগৎ, সংস্কৃতির যে জগৎ, সেখানে কিন্তু বাংলাদেশি ব্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের রয়েছে তাদের মধ্যে জেমস একজন, আরেকজন হচ্ছে ফারুক বাচ্চু। আপনারা জানেন যে বাংলাদেশের লেজেন্ডারি যে ব্যান্ড LRB, তার উনি চিফ মিউজিশিয়ান ছিলেন, কিছুদিন আগে উনি চলে গেছেন আমাদের। তো এদের বাংলাদেশি জনপ্রিয় সংস্কৃতিতে এদের ভূমিকা আমাদের পশ্চিমবাংলার গানে, পশ্চিমবাংলার ব্যান্ডের যে ভূমিকা তার সঙ্গে কোনো রকম কোনো তুলনাই নেই। এটা একটা দীর্ঘ আলোচনার দাবি। এইবার আমরা আসছি আরেকটু সরে আসছি, এতক্ষণ গান বাজনা হচ্ছিল, এবার আমরা সরে আসছি, আমরা একটু সাহিত্য সিনেমার দিকে তাকাই। আমাদের সময়ও ফুরিয়ে আসছে, এই সময় নেই। মিশির আলী নামটার সঙ্গে আপনারা সবাই পরিচিত, যারা পরিচিত নন তাদেরকে বলবো যে আর বেশি দেরি করবেন। আমি যে হুমায়ুন আহমেদের লেখা খুব বেশি পড়েছি তা নয়, কিন্তু বলতে সব না, আচ্ছা আচ্ছা, আমাদের উচ্চারণ একটু আলাদা শোনা, মিসির না, তো মিসির আলী, থ্যাংক ইউ। তো মিসির আলী উনি গল্পে বলা হচ্ছে উনি সাইকিয়াট্রির প্রফেসর, এবং উনি বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না এই ধরনের কেসগুলো ওনার কাছে আসে, এবং উনি সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেন, সলভ করার চেষ্টা করেন। এই যে এনলাইটেনমেন্ট, র্যাশনালিটি, তার সঙ্গে যে আনরিজন, এর যে একটা সাংঘাতিক দ্বন্দ্ব, সেটা মিসির আলীর গল্পে বারবার উঠে আসছে। এবং প্রকৃত অর্থেই এই বই হচ্ছে পেজ টার্নার। আপনারা মিসির আলীর বই ধরলে, আমার উচ্চারণে মিসির আসছে না, মিসির চলে আসছে, মিসির আলী ধরলে আপনারা বই ছাড়তে পারবেন। সেই মিসির আলীকে নিয়ে একটা চলচ্চিত্র বানানো হয় বাংলাদেশে, ছবিটার নাম দেবী। যারা বাংলাদেশের মানুষ তারা অনেকেই দেখেছেন। দেবী টিজারটা আপনাদের একবার দেখাচ্ছি। ওই অন্যায়, অবিচার আর ওই বেদের মেয়ে জ্যোৎস্না থেকে বাংলাদেশের ছবি কোথায় এসে দাঁড়ালো। এই ছবির মুখ্য প্রযোজক কিন্তু হচ্ছে জয়া আহসান।
সালে বেরিয়েছিল না, 2018 তো এই চঞ্চল মিসির আলীর জনপ্রিয় সাহিত্য এই ব্যাপারটা বাংলাদেশের সঙ্গে আবারও বলছি, আপনারা আছেন, আপনারা বললে শুনতে দেবেন, পপুলার সাহিত্য যে কতটা পপুলার বাংলাদেশে আমরা পশ্চিমবাংলায় বসে বুঝতে পারবো না। এই মোহাম্মদ নাজিমউদ্দিনের এই যে পেজটা, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, ওই দেশের নাম ছিল রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি। আমাদের এখানে যখন অভিযান পাবলিশার্স বইটা বের করলো তখন খেতে শব্দটা ঢুকে পড়লো। দুটো খণ্ড, আলাদা খণ্ড। আচ্ছা, আমাদের একটা বইয়ের নাম বলে কখনো আসেনি। আচ্ছা, যেটা ইয়ে নিয়ে কি বলে আমাদের খেতে আসেনি নিয়ে হয়েছে। আচ্ছা, তো এই ছবিটা 2000 অভিযান পাবলিশার্স যে বইটা বের করছে সেটা 2015-তে আমরা দ্বিতীয় বইটা নিয়ে করছি ওরা, এবং সেটা সৃজিত একটা ওয়েব সিরিজ বানিয়ে ফেলছে 2021। এর পাশাপাশি আরেকটা বিষয় কথা আমি বলবো, এই ছবিটা এক অর্থে আমরা যদি বলি পপ লিটারেচার, খুব দ্রুত করে ফেলতে হয়, কিন্তু খুব যে সিরিয়াস তা বলবো না, কিন্তু সুখপাঠ্য এবং অত্যন্ত সিরিয়াস ভাবিয়ে তোলে এরকম একটা লেখকের পরিচয় আমি পেলাম, শিবব্রত বর্মন বলে। তার এই বইটার নাম হচ্ছে বানিয়া লুলু। তিনি এই বইটার যে 10-11টা গল্প আছে, খুব সম্ভবত 11টা গল্প আছে, তিনি সেই গল্পগুলোকে এইভাবে লেবেল করছেন বিজ্ঞান কল্প গল্প বলে, মানে আমরা যাকে ইংরেজিতে হয়তো সাইফাই বা স্পেকুলেটিভ ফিকশন বলি এরকম। তো সেই গল্পগুলো পড়লে বোঝা যায়, আমি আবারও বলছি যে এই পার্টিকুলার জনরাতে আমি পশ্চিমবাংলায় এই ধরনের লেখা পড়িনি। এই ভদ্রলোক অত্যন্ত তৈরি হয়ে লিখতে এসেছে। একটা ছোট গল্পের প্লট সম্পর্কে 2-4টে কথা বলে আপনারা বুঝতে পারবেন। সেই গল্পের বিষয়বস্তু হচ্ছে যে একটা বাগান, সেই বাগানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে ফল ফলানো হচ্ছে এবং ফলের যে ডিএনএ কোডিংটাকে কন্ট্রোল করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে তার পেছনে রয়েছে যে বিজ্ঞানী এই কাজটা করছেন, তিনি বলছেন যে আমাদের জ্ঞান আস্তে আস্তে, সমস্ত জ্ঞান আস্তে আস্তে ইলেকট্রনিক্যালি ডিজিটালি একটা প্ল্যাটফর্মে জমা হচ্ছে। উইকিপিডিয়ার কথা উনি বলছেন। তো উইকিপিডিয়া এই মুহূর্তে পৃথিবীর যত জ্ঞান তত্ত্ব আছে সব কিছুর একটা ভান্ডার হয়ে দাঁড়াচ্ছে। এখন একটা সমস্যা হতে পারে যদি কোনো কারণে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে যদি উইকিপিডিয়ার যে সার্ভার সেগুলো নষ্ট হয়ে যায়, কারণ এখন তো ওইখানটাই একটা বড় নলেজের ক্ষেত্র ধরা হচ্ছে, তখন কি হবে? তাহলে তো মানুষের যে এপিস্টেমোলজি সেটাই হারিয়ে যেতে পারে। তো এই বিজ্ঞানী চেষ্টা করছেন যে এই যে মানুষের যে জ্ঞান তত্ত্ব সেটাকে কিভাবে ডিএনএ কোডিং এর মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে রেখে দেওয়া যাবে। এবং সেই বিষয় তিনি ওই আপেল গাছ ফলিয়েছেন, যেটাতে কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এবং ওই আপেল গাছের একটি আপেলের মধ্যে উনি বলছেন ধরুন এই আপেলের মধ্যে শেক্সপিয়ারের সমস্ত সনেটগুলোর ডিএনএ কোডিং করা রয়েছে। তার মানে কোনো কারণে যদি শেক্সপিয়ারের সমস্ত বই হারিয়েও যায়, তাহলে কিন্তু এই যেভাবে আমরা ডাইনোসরের যদি কোনো ডিএনএ স্যাম্পল থেকে আমরা আবার ডাইনোসরকে রিভাইভ করার চেষ্টা করি সেরকম। এবং উনি বলছেন যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই আপেলটার মধ্যে যে শেক্সপিয়ারের সমস্ত সনেটের ডিএনএ কোডিং মধ্যে সনেটগুলো এনকোডেড রয়েছে তাই নয়, আপেল গাছটাও তো এভলিউশন হচ্ছে, তার অ্যাডাপ্টেশন হচ্ছে। অতএব শেক্সপিয়ার যে সনেটগুলো লেখেননি সেগুলোর সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো এই বিষয়বস্তু থেকে বোঝা যায় যে এই ভদ্রলোক আমাদের চিন্তার জগৎটাকে, চিন্তার হরাইজনটাকে একটা দিকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম ধরনের লেখা, এই ধরনের সিরিয়াস অথচ সুখপাঠ্য লেখা এখানে কতটা হচ্ছে আমি জানি না। এবং এরা দুজনেই কিন্তু অত্যন্ত জনপ্রিয় লেখক, এদের বই কিন্তু হাজার হাজার কপি বিক্রি হয়। এবং বুঝতে পারছেন যে এদের সব বই বেরোনোর কিছুদিনের মধ্যেই সেগুলোকে আমরা অন্য ফরম্যাটে নিয়ে চলে আসছি, কারণ তাদের বাজারে একটা ডিমান্ড আছে সেই অর্থে। পপুলার কালচার, পপুলার লিটারেচার বাংলাদেশে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতির একটা স্ট্র্যান্ড। কিন্তু পপুলার কালচারের মধ্যে ওই আমরা কালচার ইন্ডাস্ট্রির কথা শুরুতে বলছিলাম, পপুলার কালচারের মধ্যে একটা হোমোজিনাইজেশনের গল্প থাকে, একই ধরনের ধারণা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সংস্কৃতির আলোচনা শুরুতে আমি বলেছিলাম যে লোকেশন। বাংলাদেশের আঞ্চলিক সংস্কৃতিটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যারা থাকেন তাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা।
এবং সেইটাকে বাংলাদেশের বর্তমান প্রজন্ম কিভাবে শোকেস করার চেষ্টা করছে আপনাদের একটু শোনান। এটা হচ্ছে অরিজিনাল গানটা, এটা চাটগাঁইয়া ভাষার গান, শুনুন। বাংলা ভাষাগুলো আমার বুঝতে পারছি না। তো 2022 সালে চট্টগ্রাম এর ভাষায় একটা প্রথমবারের মতো একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হয়, যার নাম হচ্ছে মেইন চিটাগাং। সেই চলচ্চিত্রটাতে এই গানটাকে এরা ব্যবহার করে, এরা সঙ্গীত শিল্পী এরা, এবং এই পার্টিকুলার পারফরমেন্সটা আমি 2 মিনিট দেখাবো আপনাদের। এটা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি চত্বরে হচ্ছে। আবার সেই ছাত্রছাত্রীদের কথা চলে যাবে। গান ভাইরাল হয়েছিল বাংলাদেশে, আমরাও তো শুনেছি, বুঝতেই পারছি। আর আমি ওই গোলাম মুর্শিদের কথা নীলরতন বলেছে, গোলাম মুর্শিদের বিখ্যাত বই 1000 বছরের বাঙালি সংস্কৃতি, আমি দেখলাম সেখানে একটা গোটা চ্যাপ্টার আছে বাংলাদেশের খাওয়া দাওয়া। তো ওই গান বাজনা তো হলো, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি আলোচনা করতে গিয়ে যদি আমরা খাওয়া দাওয়ার কথা না বলি এবং তাদের এই মেহমান নওয়াজের কথা যদি না বলি, তাহলে খুব অন্যায়। তো সেইটার একটা ছোট্ট ঝলক। আসল জায়গায় এসেছি না, গান চাওয়ার সামাজিক এবং পলিটিক্যাল ছবি বাঙালি তুমি খাইয়া পড়া কেন C1 A1 অ্যাকশন এই হচ্ছে তার আগে বাঙালি খাইয়া পড়া কেন কি করছেন আপনার ভাই। আপনাদের তো মনে থাকবে যে পবিত্র সরকারের একটা বই আছে, চলো ভাই ঢাকা যায়, এখানে উনি একই কথা বলছেন। Welcome to the grand now. আমরা কিছু শুনবো, আমরা সামনে কিছু বলছি সেগুলো এটা আমি জানি আপনার পাশে তো হচ্ছে কাছে এটা হচ্ছে নাম, এটা হচ্ছে রোজ, এটা রোজ, যে রোজ, রোজ, এটা হচ্ছে কমিউনিটি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার
খাদ্য সংস্কৃতির ক্ষেত্রে আঞ্চলিকতাটা কি ইম্পর্টেন্ট? এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে ওরা খুব বেশি মানে আমিষ রান্নার দিকে বেশি জোর দেয়, তার জন্য ছোট্ট করে এই ভিডিও। আছি কিন্তু দুটো শেষ হলো সরকারি দোকান, এটার নাম তাঁতি বাজার না হয়ে বর্তমানে সরকারি বাজার হওয়া উচিত। রেস্টুরেন্টটা কিন্তু শুধু নিরামিষ খাবার। বলে দেবে যে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। আচ্ছা, এইবার এই যে ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছিলাম সেটা ইউটিউব ছাড়া তো সম্ভব ছিল না। তো এই ইউটিউবের ব্যাপারটা বাংলাদেশি সংস্কৃতি বোঝার ক্ষেত্রে আমার মতন লোকের ক্ষেত্রে একবারে ব্রহ্মাস্ত্রের মতন কাজ করেছে। ইউটিউব না থাকলে তো বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে আমার তো সেভাবে পরিচয়ই হতো না। তো এই ডিজিটাল এজে বাংলাদেশি সংস্কৃতি নিয়ে কথা বলতে গেলে ইউটিউবে বাংলাদেশের কন্টেন্ট, বাঙালি সত্তার কথা বলতে গেলে বাংলাদেশি কন্টেন্টের কথা আসবেই, কোনোভাবে এড়িয়ে যাওয়ার উপায় না। একটুখানি 1 মিনিট হয়তো বাজাবো বাংলাদেশের যে জনপ্রিয় সংস্কৃতি, তারা পশ্চিমবাংলার সংস্কৃতি সম্পর্কে কতটা শ্রদ্ধাশীল নবীন প্রজন্ম, সেটা এই ভিডিওটা একটু দেখে এটা সবাই 22 বছর বাচ্চা, 20 থেকে 25 বছর বয়স। সিনেমার কথা বলছিল, কবিতার কথা যদি একটু হয় মন্দ হয় না, কিন্তু আমি সাহস পাচ্ছি না
সাম্প্রতিকের কবি। আমার কলকাতার বন্ধুরা বলে যে বাংলাদেশে যত কাক তার থেকে একটু বেশি কবি, আমি জানি ঠিক না, কিন্তু এই জুয়েল মাজারের কবিতা পড়ে আমি স্তম্ভিত হয়ে গেছি। আমি কবিতাটা পড়ে শোনাতে সাহস পাচ্ছি না, কারণ এটা তথাকথিত বাঙাল ভাষায় লেখা। আমার যদিও অরিজিন বাঙাল, আমার বাবা মা ঢাকা বিক্রমপুর থেকে এসেছে, কিন্তু আমার ওই যে মিসির আলী বলে ফেললাম, কিন্তু এই গোটা কবিতাটা কিন্তু বাঙাল ভাষায় লেখা, এবং সেটাই এটা একমাত্র বৈশিষ্ট্য নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই কবিতা খুবই উচ্চমানের কবিতা, এবং আঞ্চলিক ভাষার সঙ্গে যে একটা আন্তর্জাতিক মনকে মেলানোর যে একটা চেষ্টা এই কবিতা রয়েছে। সিসিফাসের রেফারেন্স আছে, আপনারা দেখছেন একেবারে শেষে। পরে কখনো এই কবিতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা যাব। আর যখন আঞ্চলিকতার কথা হচ্ছে, গ্রামীণ সংস্কৃতির কথা হচ্ছে, নাগরিক সংস্কৃতির কথা হচ্ছে, এই যে বারবার যে বিপরীত যুগ্মতার কথা আসছে, বাংলাদেশি জনপ্রিয় সংস্কৃতির কথা ভাবলে এই বিপরীত যুগ্মতাকে যারা খুব জোরালোভাবে ভেঙে দিয়েছে তারা হচ্ছে এই অর্ণবের দল। এবং এখানে নাগরিক, গ্রামীণ, জাতীয়, আন্তর্জাতিক এই সমস্ত ধারণা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, যেখানে নাগরিক কবি হাসিন মাহমুদের লিরিকের সঙ্গে এফার্টলেসলি ওরা ময়মনসিংহ গীতিকাকে মিশিয়ে দিচ্ছেন। 2 মিনিট। এটাকে লিফ ফ্রুট বলে, গাছের পাতা। গানটা আপনাদের শুনতে হবে, সুযোগ নেই। আর যার কথা না বললে মানে আমার পাপ হবে, যিনি সত্যি কথা বলতে কি করোনার সময়, অতিমারির সময়, লকডাউনের সময় যিনি আমাকে প্রাণে বাঁচিয়েছেন, তিনি হচ্ছেন আর কেউ নয়, মোশাররফ করিম। বাংলাদেশি নাটক বলে একটা জনরা আছে যেটার আলোচনা দীর্ঘভাবে করা যায়। 2000 সাল নাগাদ বাংলাদেশে আস্তে আস্তে, ভুল হলে শুধরে দেবেন, 2000 সাল নাগাদ বাংলাদেশে আস্তে আস্তে প্রাইভেট চ্যানেলগুলো ডেভেলপ করতে শুরু করে, বৈশাখী টিভি এবং আরো অনেক কিছু। সেখানে এই বাংলাদেশি নাটক ব্যাপারটা, এই জনরাটা ডেভেলপ করে আমাদের এখানকার টেলিফিল্মের মতো। সেখানকার অবিসংবাদী মানে অভিনেতা হচ্ছে মোশাররফ করিম। তার অভিনয়ের একটু ঝলক আপনাদের দেখাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সংস্কৃতি আর মোশাররফ করিম প্রায় সমার্থক শব্দ হয়ে গেছে আমাদের মতন লোকেদের কাছে। এখানে কেন, সে এটা দেখলেই বুঝতে পারবেন। মোশাররফ করিম যাকে পছন্দ করেন তার বাড়িতে যাচ্ছে। 2 মিনিট অমলদা। আসলে আপনি আমার কাছ থেকে কি চান বলুন? আমাকে মনে আছে না
চাইবো না কিছু জন্য জগৎ তো সবাই জগৎ চলতেছে অদ্ভুত নিয়মে বুঝছো সারা থাকতে জগৎ চলতো না জগতে সবাই অভাবে আছে অভাবের কারণেই দুনিয়াটা চলতেছে আপনার ব্যাপারটা কি? বলি না তোমরা বিয়ে করো বিয়ে করে কি হয় আপনি আমাকে বিয়ে করতে চান? আপনার টাকা পয়সা আছে? বিয়ে করতে টাকা পয়সা লাগবে, অনেক টাকা লাগবে। ঢাকায় যে বসবাস করতে হবে, একটা গাড়ি কিনতে হবে, এছাড়া আমার খরচ আছে এবং গাড়ি করতে হবে। ঢাকায় যে বসবাস করতে হবে গাড়ি কিনতে হবে আনমনে যেতে হবে দেশে জি না, বিদেশে। বিদেশে আনমনে যেতে হবে গাড়ি কিনতে হবে ঢাকায় বসবাস করতে হবে আচ্ছা কিরাম কত টাকা লাগবে কমপক্ষে 40 লক্ষ টাকা। আছে আপনার কাছে? নাই। আপনি আসুন। কাজ করে তোমার 5 দিন সময় পান 40 লক্ষ টাকা ঠিক আছে, 5-6 দিন আপনাকে সময় দেব। এবার আসুন। জি বলেন। আমার বাড়িতে আইসি দরজা খোলা না ভিতরে ঢুকতে দিল না কাঁচা রাজা খাই আপনার অসুবিধা নেই এর পরে যাবো ঠিক আছে আচ্ছা আর একটা কথা শোনো না না তুমি ডাকিস আমি তো আইসি ঘরে ওকে ঢুকতে দিই না আমি এবারে দাঁড়ায় কথা বলতেছি তুমি কাঁচা ভেতরে ওই পাশে মনে হচ্ছে যে সিরিয়া কোনো আইসি তাহলে শুধু বের করে চলছে এই 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 ক্লিপিংটা দেখানোর মানে সময় নেই বলে দেখাচ্ছি না, কিন্তু এই ছবিটা আপনারা অবশ্য করে দেখবেন। এখানে এই যমজ বলে যে ছবিটা, সেখানে মোশাররফ করিম অন্তত 5 জনের ভূমিকা অভিনয় করেছেন। এই বাবা ছেলে দুজন, এই যে ছেলে এলো সেও মোশাররফ করিম, এরা তিনজনই একজন। আপনি আউট করে কেন আপনি তো ইংরেজি থাকবে আমরা প্রত্যেককে খেলাটা করতে হচ্ছে না এই যে কোয়ারেন্টাইন এটা আপনার কর্তব্য না কারণ আছে যদি কারণ এই দুনিয়া এখনকার সেই দুনিয়া নাই যে কোনো সময় আমরা কিন্তু ডাক দিয়ে ঘটনা হয় আর অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাজি সবাই দেখেছেন, বলছি না। কিন্তু এর পাশাপাশি এই ছবিগুলোর কথা একটু বলা দরকার। মেড ইন বাংলাদেশ, আমরা আমাদের কথা শুরু করেছিলাম গার্মেন্ট ইন্ডাস্ট্রি দিয়ে। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে এই ছবিটি আমি দেখে স্তম্ভিত হয়ে যাই। সেখানে মেয়েরা, মূলত মেয়েরাই কাজ করেন ওই কারখানাগুলোতে। তাদের মধ্যে তারা কিভাবে ইউনিয়ন ফর্ম করার চেষ্টা করছেন, কি ধরনের প্রতিবন্ধকতা আসছে, সেই নিয়ে অত্যন্ত শক্তিশালী একটি ছবি। আর যারা রেহানা মরিয়ম দেখেছেন তারা জানেন যে বাংলাদেশের অভিনয় শিল্পী, অভিনেত্রী, এক ঝাঁক অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী, তাদের মধ্যে একজন অবশ্যই বাঁধন, রোজবেরি হক বাঁধন। এবং এই রেহানা মরিয়ম ছবিটা প্রথম কানের কম্পিটিটিভ সেকশনে যায়, বাংলাদেশের প্রথম বাংলাদেশি ছবি। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চলচ্চিত্র পরিচালক বাংলাদেশের হচ্ছেন মুস্তাফা সারোয়ার ফারুকী। এবং মুস্তাফা সারোয়ার ফারুকীর এই 2023-এর যে ছবিটি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, এই ছবিটার নামের মধ্যেই আকিরা কুরাসাওয়ার যে অটোবায়োগ্রাফি তার একটা রেফারেন্স আছে। এটাতে এরা আপনারা ফারুকীকে দেখতে পাচ্ছেন, তিনি এই ছবিতে অভিনয় করেছেন। আর যিনি এই ছবির মূল কেন্দ্রীয় চরিত্রে আছেন এই ভদ্রমহিলা নুসরাত ইমরোজ তিশা, তিনি ঘটনাচক্রে ফারুকীর স্ত্রী ব্যক্তিগত জীবনে। এবং তাদের ব্যক্তিগত জীবনকে কিভাবে একটা চলচ্চিত্রে রূপায়িত করা যায়
এইটার একটা আশ্চর্য নিদর্শন হচ্ছে এই সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি। মানে আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি। আমি ধরুন ইরানের সাম্প্রতিককালের একজন খুব গুরুত্বপূর্ণ পরিচালক আশগার ফারহাদির ছবি দেখেছি, টার্কির নুরি বিসিলানের ছবি দেখেছি। কারণ এদের নাম উল্লেখ করছে এই কারণে এরা এই ডোমেস্টিক স্পেস নিয়ে অনেক ছবি করেছে। ডোমেস্টিক স্পেসের সঙ্গে কিভাবে সোশ্যাল স্পেস, তার সঙ্গে পলিটিক্যাল স্পেস কিভাবে জুড়ে যায়, রাষ্ট্রের সঙ্গে যে সংসার সমাজ, তার যে দ্বন্দ্ব, এরকম ছবি আমি বাংলায় দেখিনি, আমাদের এপার বাংলায় দেখিনি। ঠিক একইভাবে বাংলাদেশের ওয়েব কন্টেন্ট আপনারা অনেকেই এই চারটেই হয়তো দেখেছেন। এখানেও চঞ্চল আছে, এখানেও মোশাররফ আছেন। এর মধ্যে দুটো ওয়েব সিরিজ আমাদের বাংলার যে প্ল্যাটফর্ম, এপার বাংলার প্ল্যাটফর্ম হইচইতে, দুটো ওয়েব সিরিজ হচ্ছে আপনার বাংলাদেশের যে প্ল্যাটফর্ম চরকিতে আছে। এবং এখানে যারা অভিনয় করছে প্রত্যেকে অত্যন্ত শক্তিশালী অভিনেতা, তাদের অভিনয়টাই প্রমাণ করে দিচ্ছে। এবং এরা হিরোর যে ধারণা, হিরোর যে ট্র্যাডিশনাল কনসেপ্ট, সেটা থেকে একদম ভেঙে বেরিয়ে এসেছেন। এই ভদ্রলোক, নিচের ভদ্রলোককে দেখুন, ইনি একেবারেই মানে অহিরোচিত চেহারা, কিন্তু ইনি কিন্তু কেন্দ্রীয় চরিত্র এবং ইনি এখানে ডাবল রোলও করছেন। এবং ওরা যেটাতে খুব খুব মুন্সিয়ানা দেখাচ্ছে সেটা হচ্ছে থ্রিলার বলে যে জনরা, আমরা নিও নয়ার বলি, এই নয়ার জনরাতে পাল্প নয়ারও বলি, সেখানে কিন্তু বাংলাদেশি পরিচালক, এক ঝাঁক তরুণ পরিচালক, তার মধ্যে আমাদের হুমায়ুন আহমেদের ছেলেও আছে, নুহাস, সেও খুব ভালো কাজ করছে। এক ঝাঁক পরিচালক ও তাদের কাজ। আর এটাও বাজাচ্ছি না, কারণ এটাও আমরা সবাই শুনেছি যে এই একটা সার্কেল কমপ্লিট করছে যেন বাংলাদেশের বিখ্যাত সিনেমা হাওয়া, সেই হাওয়া থেকে কণ্ঠ দিচ্ছেন আমাদেরই পাড়ার লোক বাসুদেবদা। এই গান তো ভাইরাল হয়েছে, 8টা বাজে দেখে শোনাচ্ছি না। তার রেকর্ডটা কিন্তু জার্নি শেষ হলো রাত্রি 10:30টার সময়। এটা আমার শেষ স্লাইড। রাত্রি 10:30টার সময় বাংলাদেশে ইংরেজি খবর, বাংলাদেশ টেলিভিশনের কথা বলছি, ইংরেজি খবর শুরু হওয়ার আগে এই গানটা রোজ বাজানো হতো। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমি খুবই ছোট, আবারও বলছি, তখন আমি একদম ছেলে মানুষ, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি কিছুই জানতাম না, কিন্তু প্রতিবার এই গানটা শুনে আমাদের গায়ে কাঁটা দিত এবং আমরা চোখ সরাতে পারতাম না। যাই হোক, আমার এই গান তো লম্বা গান, সময় লাগবে, কোনো কারণে মেশিনটা কম করছে, গরম হয়ে গেছে। তারপরে স্লাইডটা ছিল ধন্যবাদ বলে, ধন্যবাদ।